হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ টু দ্য ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হিস্ট্রি। আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি অনেকগুলো ক্লাস করে নিয়েছি, ঠিক আছে। জৈন রিলিজিয়ান পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে, বুদ্ধিজম জৈনিজম কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রি, কারণ মডার্ন হিস্ট্রিও একটা ইম্পর্টেন্ট পার্ট। তাই আমরা ভেবেছি যে একটা সপ্তাহ তোমাদের অ্যানসিয়েন্ট এবং মিডিয়েভেল দেবো, আর এবং একটা উইক কী দেবো, মডার্ন হিস্ট্রি দেবো, কারণ মডার্ন হিস্ট্রি অনেকটা বড় আর এক্সামে খুব বেশি ইম্পর্টেন্ট মডার্ন হিস্ট্রি। তাই মডার্ন হিস্ট্রি ছোটো ছোটো টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং যেটা এক্সাম পার্সপেক্টিভ হবে সেভাবে আলোচনা করব। এক্সামে কীভাবে আসে, এক্সামে যেন আমরা কোশ্চেন অ্যাটেম্প করতে পারি সেইভাবে আমরা পড়বো, ঠিক আছে। এবং আমরা কী পড়বো, মডার্ন হিস্ট্রিকে স্টোরির আকারে পড়বো, একদম গল্পের মতো করে পড়বো, যাতে আমাদের কোনো রকম ফ্যাক্ট মনে না রাখতে হয়। আমরা কী করবো, গল্পের মধ্যে পড়লে কী হবে, আমরা জিনিসটাকে ক্ল্যারিটি সহকারে বুঝতে পারবো এবং ফ্যাক্ট আমাদের মনে থাকবেই। কারণ মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে বেশিরভাগ সাল তারপরে ফ্যাক্টগুলো বেশি পড়ে। ওকে, তো চলো শুরু করা যায়। আজকে যেটা পড়বো যেটা আমাদের অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস বা অ্যারাইভেল অফ ইউরোপিয়ানস। ইউরোপিয়ানরা ভারতবর্ষে এসেছিল, কেন এসেছিল, কী কারণে এসেছিল, ঠিক আছে, কারা এসেছিল, এই পুরোপুরি আনসার আমরা এই ভিডিওর মাধ্যমে পাবো, ঠিক আছে। তো আজকে যেটা হবে ছোট্ট একটা টপিক, যে ভাস্কো ডা গামার ওপর। ভারতবর্ষকে আবিষ্কার কেন ভাস্কো ডা গামা কেন করলো, কী কারণেই বা করলো, আসার পিছনে কারণটাই বা কী ছিল। আর ভাস্কো ডা গামা যে ভারতবর্ষে এসেছিল, তোমরা দেখো যে এটা হচ্ছে ইউরোপ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউরোপ। কিন্তু ইউরোপ থেকে যে এই যে আফ্রিকাটাকে একদম আফ্রিকার সাদার্ন টিপ, আফ্রিকার একদম নিচে থেকে ঘুরে ভারতবর্ষে আসতে হচ্ছে, ঠিক আছে, এই দিকে আসতে হচ্ছে। কিন্তু দুটো রুট অলরেডি ছিল, যে এই মেডিটেরিয়ান সিকে ক্রস করে একটা ল্যান্ড রুটের মাধ্যমে, আর একটা হচ্ছে তোমার এই রেড সিকের মাধ্যমে তুমি সি রুটের মাধ্যমে ভারতবর্ষে আসতে পারতো, ঠিক আছে। কিন্তু এই দুটো শর্ট রুট, এই দুটো ছিল কি শর্ট রুট, কিন্তু এটা হচ্ছে এত লং রুট। তাহলে ভাস্কো ডা গামা ভারতবর্ষে যে আসলো, এত লং রুট কেন ইউজ করলো, এই দুটো শর্ট রুট কেন ইউজ করলো না, ঠিক আছে। এই কোশ্চেনের আনসার আমরা এই ভিডিওর মাধ্যমে পাবো। তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখো, পুরো ক্লিয়ারিটি সহকারে আমরা আজকে বুঝতে পেরেছি যে ভারতবর্ষে আসার পিছনে রিজনটা কী ছিল ইউরোপিয়ানসের। আর ইউরোপিয়ান, এই যে ভারতবর্ষে ইউরোপিয়ানরা এসেছিল, ইউরোপিয়ানরা আসার ফলে কী হয়েছিল, আমাদের যে কলোনাইজ হয়েছিল, আমাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে যে আমাদের ভারতবর্ষকে যে কলোনাইজ করেছিল, তার পিছনে রিজনটাই ছিল, এখান থেকে রিজনটা শুরু হয়। কারণ কি, ভারতবর্ষকে যখন আবিষ্কার করা হয় ভাস্কো ডা গামার দ্বারা, তারপর থেকে কি কলোনাইজ হতে শুরু করে ইন্ডিয়া। তাহলে এই রিজনটা জানবো কী কারণে হচ্ছে, আর এই কেনই বা এই শর্ট রুটটা ইউজ না করে লং রুটটা কেন ইউজ করলো, ঠিক আছে। চলো শুরু করা যাক। তাহলে আমরা জানি ইউরোপিয়ান কী হচ্ছে, ইউরোপিয়ান হচ্ছে একটা কি ইন্ডিয়ান যে গুডস, ইন্ডিয়ান যে প্রোডাক্ট, ইন্ডিয়াতে যেসব প্রোডাক্টগুলো তোমার তৈরি হয়, সেগুলো কি ইউরোপিয়ান একটা হচ্ছে কি ভালো মার্কেট। ইউরোপিয়ানরা কী করতো, এখান থেকে নিয়ে গিয়ে নিজেদের দেশে কী করতো, বিক্রি করতে, এবং নিজেদের দেশে সেটা কি সেই ইউরোপিয়ান ভারতবর্ষের যে প্রোডাক্টসগুলো গুডসগুলো নিয়ে গিয়ে ইউরোপিয়ান মার্কেটে কি সেটাকে আরও ইউরোপিয়ান মার্কেট ডিমান্ড বেড়ে গেছিলো ভারতবর্ষের গুডসের, ভারতবর্ষের প্রোডাক্টের। সেই জন্য ইউরোপিয়ানরা কী করতো, ভারতবর্ষ থেকে সেগুলো নিয়ে যেত। এবং কী নিয়ে যেত তোমার প্রিসিয়াস স্টোনস, ঠিক আছে, স্পাইসেস, সিল্ক, ক্যালিসোস, ঠিক আছে, এইসবগুলো জিনিসগুলো কী করতো, ইন্ডিয়া থেকে তারা কী করতো, ইউরোপিয়ান মার্কেটে নিয়ে যেত এবং ইউরোপিয়ান মার্কেটে বিক্রি করতো। কিন্তু ভারতবাসীদের কাছে তখন কী ছিল, ভারতবাসীদের কাছে ছিল পয়সার কমি, টাকার কমি। তার ফলে কী হয়েছিল, ভারতবর্ষের প্রোডাক্ট যখন ইউরোপে গিয়েছিল, ইউরোপিয়ান যে মানি, ইউরোপিয়ান যে টাকা, সেগুলো কী হয়েছে, ভারতবর্ষে আমাদের এসেছিলো, এবং আমাদের কি ট্রেডিংটা আমাদের কি ইম্প্রুভ হয়েছিল, এবং ভারতবর্ষের টাকার দরকার ছিল, তাদের কী ছিল, প্রোডাক্টের দরকার ছিল। তাহলে এটা কি ফুলফিল হচ্ছিল, একে অপরকে মিউচুয়াল ফুলফিল হচ্ছিল। ওকে, বুঝতে পারা গেল। কিন্তু 15th সেঞ্চুরিতে কী হচ্ছিল, 15th সেঞ্চুরি থেকে ইউরোপিয়ান মার্কেটে ইউরোপিয়ান ইকোনমি কি আরও বেশি গ্রো করে। কারণ কি, তার কারণ হচ্ছে কি, ল্যান্ড কাল্টিভেশন অনেক বেশি হয়, তারপর কি ওখানে নাঙলের যে ব্যবহার সেটা বেড়ে যায়, ঠিক আছে। এবং সেই কারণে কী হয়, সেখানে কি র্যাপিডলি ইকোনমি কি গ্রো হতে শুরু করে। এবং যখন চাষবাস শুরু হয় ফলে সে বলদের প্রয়োজন, পশুর প্রয়োজন, এবং পশুর জন্য কী হয়, পশুকে তারা চারা দিতে শুরু করে, এবং পশুপালন শুরু হয় ইউরোপিয়ান মার্কেটে। এবং সেই কারণে কি, আমরা জানি ইউরোপিয়ান একটা শীতপ্রধান দেশ, শীতপ্রধান এরিয়া। তাহলে এবং ইউরোপিয়ান কান্ট্রিতে কী হয়, তারা মিটের কনজিউম করতো, তারা মিট খেত বেশি করে। তাহলে এবার মিটকে কনজিউম করার জন্য কী করতো, মিটকে কি অনেকদিন ধরে প্রিজার্ভ করে রাখা দরকার ছিল। মিটকে কী করা হচ্ছিলো, মিটকে প্রিজার্ভ করে রাখা দরকার হতো। মিটকে কি ঠান্ডাতে, যেমন আমাদের এখন কি আমরা ফ্রিজ ইউজ করি, তখন তো ফ্রিজ ছিল না। তাহলে কি তাদেরকে প্রিজার্ভ করার জন্য কিসের প্রয়োজন হতো, তোমার প্রয়োজন স্পাইসেস, ঠিক আছে, মশলার প্রয়োজন হতো। আর সেই মশলার ভান্ডার কোথায় ছিল, মশলার ভান্ডার ছিল আমাদের ইন্ডিয়াতে। তাহলে ইন্ডিয়া থেকে কী যেত, ইন্ডিয়া থেকে মশলা যেত কোথায়, ইউরোপিয়ান কান্ট্রিতে। এবং ইউরোপিয়ান কান্ট্রি থেকে তারা কী করতো, মিটকে প্রিজার্ভ করার জন্য মশলার ইউজ করতো। তাহলে বুঝতে পারা গেলো এখানে লিঙ্কটা কী করে বুঝতে, ইন্ডিয়া থেকে কেন ইউরোপিয়ান মার্কেট, মানে ইন্ডিয়ার সাথে কীভাবে ট্রেডটা হলো। কারণ কি, আমরা যখন জানি ইউরোপিয়ানটা ভারতবর্ষে ছিল তিনটে কারণে, এটাকে বলা হয় 3G, ঠিক আছে। 3G হচ্ছে এই তিনটে কারণে তারা এসেছিলো। কী কী, গোল্ড, গ্লোরি, এটা কী হলো গ্লোরি, আর এটা কি তোমার, আর একটা হচ্ছে তোমার গড, ঠিক আছে, স্প্রেড রিলিজন, মানে তো তারা রিলিজনকে আরও কি স্প্রেড করার জন্য। তাহলে তিনটে কারণে তারা ইউরোপিয়ানরা ভারতবর্ষে এসেছিলো। তা একটা ছিল ট্রেড, গোল্ড,
একটা হচ্ছে গ্লোরি, তাদেরকে সাম্রাজ্য বিস্তার করা, আর একটা হচ্ছে গড বা রিলিজিয়নকে বিস্তার করা, ঠিক আছে, যেমন ক্রিশ্চিয়ানিটি। তাহলে বুঝতে পারলাম যে ইউরোপিয়ান এবং ভারতবর্ষের মধ্যে কীভাবে একে অপরের পরিপূরক ছিল, বুঝতে পারা গেল। এরপর হচ্ছে তাহলে এবার রিজনটা আমরা দেখব যে ভাস্কো ডা গামাকে কেন আফ্রিকা হয়ে ঘুরে আসতে হলো, কেন শর্ট রুটটা কেন ইউজ করলো না। আমরা জানি 1453 সালে কী হয়েছিল, কনস্টান্টিনোপলের কি পতন হয়েছিল। কনস্টান্টিনোপল কোথায় ছিল, তুর্ক, ঠিক আছে, তুর্কিতে। তো এখানে কী হয়েছিল, এই যে মেডিটেরিয়ান এই যে এরিয়াটা ছিল, ঠিক আছে, এই এরিয়াটা কনস্টান্টিনোপলের পতনের পর কী হয়, অটোমান তুর্ক কী করে সেই সাম্রাজ্য সেই এরিয়াটা কী করে দখল করে নেয়। এবং অটোমান তুর্কের সাথে কী হয়েছিল, তোমার ইউরোপিয়ানদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, ঠিক আছে। এবং সেই কারণে কী হয়, এই দুটো রাস্তা তাদের কি বন্ধ হয়, এই দুটো রাস্তা কী হয় তাদেরকে কেটে দেয়, এই দুটো রাস্তা কি বন্ধ হয়ে যায় তাদের ভারতবর্ষে আসার জন্য। কিন্তু ইউরোপিয়ানদের খুবই ইম্পর্টেন্ট ছিল ভারতবর্ষের একটা রিজিয়ন হিসেবে, ভারতবর্ষের থেকে তাদেরকে মার্কেট, কারণ ভারতবর্ষের প্রোডাক্ট তাদের দরকার ছিল, এবার ইউরোপিয়ানদের আসতেই হতোই, ঠিক আছে। এই কারণে তারা কি করলো, একটা অল্টারনেট রুটের ব্যবস্থা করলো যে কীভাবে ভারতবর্ষে আমরা যেতে পারি। সেই কারণে তারা বুঝলো যে আমরা যদি এই আফ্রিকাটাকে ক্রস করে কী করতে পারি, আমরা জলপথের মাধ্যমে আমরা ইন্ডিয়া পৌঁছে যেতে পারি। সেই কারণে তারা কি শুরু করে দিল, খোঁজ শুরু করে দিল ভারতবর্ষে আরেকটা রুট, ভারতবর্ষে কীভাবে ভারতবর্ষে পৌঁছানো যায়। তার মানে কি 1498 আগে কি ভারতবর্ষে রুট ছিল না, ভারতবর্ষ থেকে ইউরোপের কানেকশন ছিল না, কানেকশন ছিল, এই দুটো রুটের মাধ্যমে কানেকশন ছিল। কিন্তু 1498 পর থেকে আরেকটা রুটের ব্যবস্থা করা হয় জলপথের মাধ্যমে, ঠিক আছে। কারণ আমরা অনেকে ভাবি হয়তো 1498 পর থেকে হয়তো ভারতবর্ষের সাথে ইউরোপিয়ানদের কানেক্টেড ছিল, তা নয়, তার আগে থেকেই কানেক্টেড ছিল, বুঝতে পারা গেল। এবং এই রুটটা তোমার আবিষ্কার করার পিছনে রিজনটা ছিল এটাই, যে ওই দুটো রুট কী করেছিল, অটোম্যান তুর্করা কি ইউজ করতে দিচ্ছিল না ইউরোপিয়ানদেরকে, বুঝতে পারা গেলো। সেই কারণে এই রুটটা তাদের নিড হয়ে গেলো, এই রুটটা তাদেরকে কী করার জন্য, আবিষ্কার করার জন্য, বুঝতে পারা গেলো। এরপর এই যে ভারতবর্ষকে আবিষ্কার করার পিছনে দুটো কান্ট্রি, ইউরোপিয়ান দুটো কান্ট্রির মধ্যে সবথেকে বেশি রেস ছিল তাদের মধ্যে কী ছিল, তাদের মধ্যে কম্পিটিশন ছিল দুটো কান্ট্রিকে, একটা ছিল তোমার পর্তুগাল এবং একটা স্পেন। বাকি ইউরোপিয়ান কান্ট্রির থেকে এই দুটো কান্ট্রির মধ্যে কী ছিল, একটা কম্পিটিশন বেশি ছিল। তার কারণটা কি, যখন তারা ভারতবর্ষকে আবিষ্কার করতে শুরু করলো, তারা বুঝতে পেরেছে জলপথ আবিষ্কার করার পিছনে তাদের রিজনটা ছিল যে নতুন নতুন কম্পাসের আবিষ্কার হয়েছিল তখন, এবং অ্যাস্ট্রোনোপের আবিষ্কার হয়েছিল। এই কারণে কি তারা জলপথটাকে আবিষ্কার করা, ভারতবর্ষকে আবিষ্কার করা তাদের পক্ষে একটু সহজ হয়ে গেছিলো। এর আগে এই জিনিসগুলো ছিল না, এই কম্পাসের ব্যবহার ছিল না। কী হয়েছিল, কম্পাসের আবিষ্কার হওয়ার ফলে তাদের এই জলপথ আবিষ্কার করাটা কি আরও সহজ হয়ে উঠেছিল। এরপর প্রথম দেখবো আমরা যেটা, পর্তুগাল কীভাবে কন্ট্রিবিউট করেছিল, পর্তুগাল কীভাবে ভারতবর্ষকে আবিষ্কার করেছিল, বুঝতে পারেন। এরপরে তারপরে স্পেনের দেখবো, ওকে। তা প্রথম হচ্ছে পর্তুগাল কী হয়েছিল, প্রিন্স হেনরি ছিল, পর্তুগালে কী ছিল, প্রিন্স হেনরি, তাকে বলো দ্য নেভিগেটর। তা প্রিন্স হেনরি কী ছিল, এত বেশি অবসেসড ছিল যে ভারতবর্ষকে আবিষ্কার করার পিছনে, সেটা থেকে পোপ নিকোলাস ছিল, পোপ নিকোলাস ভাইভ তাকে কি প্যাপেল বুলকে তাকে 1453 গ্রান্ট করে। প্যাপেল বুল মানে একটা অর্ডার দেয় যে তুমি যেভাবে পারো, তোমার যেভাবে ইচ্ছা ভারতবর্ষকে তুমি আবিষ্কার করতে পারো, ঠিক আছে, তুমি ডিসকভার করতে পারো, ঠিক আছে। তা প্রিন্স হেনরির একটা অবসেশন থেকে যে কীভাবে সে মানে ঘুমোতে উঠতে বসতে কি সবসময় স্বপ্ন দেখতে যে আমি আবিষ্কার করবো, ভারতবর্ষকে আবিষ্কার করবো, ঠিক আছে, ডিসকভার করবো। সেইটা থেকে পোপ নিকোলাস ভাইভ কী করে, তাকে কী করে প্যাপেল বুল গ্রান্ট করে। এটাকে বলে একটা অর্ডার দেয়, ঠিক আছে, যে তুমি যেভাবে পারো তুমি আবিষ্কার করতে পারো। তো প্রিন্স হেনরি কী করেছিল, হেনরি কী করেছিল, একজন পর্তুগিজ নেভিগেটরকে বলেছিল যে এই রুটটাকে আবিষ্কার করার জন্য। এবং সেই নেভিগেটর কী করে, যে ইকুয়েটার, যে এই যে ইকুয়েটারটা গেছে না মিডিল দিয়ে, এই ইকুয়েটারটাকে ক্রস করতে পারেনি, কিছুটা গিয়েই সে আর বুঝতে পারেনি, সে আর কি আবিষ্কার করতে পারেনি। এরপরে কি আসলো, এরপর আসলো তোমার আলফান্সো ফাইভ, ঠিক আছে। আলফান্সো ফাইভের সময় কী হয়, আলফান্সো ফাইভের সময় যে নেভিগেটর এসেছিল, সেই নেভিগেটর কী করেছিল, জাস্ট ইকুয়েটারটা ক্রস করতে পেরেছিল, তার বেশি কিন্তু আর ক্রস করতে পারেনি, ওকে। এরপরে যে রাজত্বকাল আছে, এরপর রাজত্ব আছে তোমার জন টু কথা 1481 থেকে 1495 সাল পর্যন্ত। জন টু এর সময় কী হয়, বার্থালোমি দিয়াজ বলে একজন নেভিগেটর ছিল। বার্থালোমি দিয়াজ কী করে, প্রথম সে শুরু করে ডিসকভার করতে, এবং সে ডিসকভার শুরু করতে কী হয়, একটা এই যে এখানে দেখো এই জায়গাটা পৌঁছায়, ঠিক আছে। এখানে সাউদার্ন টিপের মানে আফ্রিকার সাউদার্ন টিপের আগে একটু পৌঁছায়, এবং সেখানে কী হয়, এই জাহাজটা সেখানে পৌঁছানোর সময় কী হয়, একটা বড় ঝড় শুরু হয়। এবং ঝড় শুরু হওয়ার ফলে কী হয়, ফর্চুনেটলি মানে ভাগ্যবশত সে কী হয়, তার শিপটাকে পৌঁছে যায় কি সাউদার্ন টিপ থেকে ক্রস করে কোথায় পৌঁছায়, মজেল বে বলে একটা জায়গা আছে, সেখানে পৌঁছে যায়। তো দুর্ভাগ্যবশত বা ভাগ্যবশত যাই বলো, তার শিপটা কী হয়েছিল, কি সাউদার্ন টিপটাকে কী করেছিল, ক্রস করে দিয়েছিল, ঠিক আছে, মানে ঝড়ের কারণে সে নিজে কিন্তু বুঝতে পারেনি। এবং এইভাবে কী হয় আমাদের কি কেপ অফ গুড হোপ, এই যে জায়গাটা সাউদার্ন টিপ আছে, এটাকে বলে ডিসকভারি অফ 1487 সালে বার্থালোমি দিয়াজ কি আবিষ্কার করেছিল, আমরা জানি সকালে কেপ অফ গুড হোপ। এই কারণে এটাকে বলে কেপ অফ গুড হোপ, কারণ কি এখানে কি একটা কিং জন টু কী করেছিল, এটাকে বলেছিল একটা হোপের আশা, মানে আশার একটা আলো দেখেছিল, সেই জন্য এটার নাম দিয়েছিল কেপ অফ গুড হোপ, বুঝতে পারা গেল। তাহলে
মানে দুর্ভাগ্যবশত বা ভাগ্যবশত যাই বলো, বার্থালোমি দিয়াজ কী করেছিল, সাউদার্ন টিপটাকে কী করেছিল, ক্রস করে ফেলেছিল। কিন্তু এখনও কিন্তু ভারতবর্ষে কিন্তু আবিষ্কার হয়নি, ভারতবর্ষ পর্যন্ত এখনও পর্যন্ত পৌঁছায়নি। জাস্ট কি সাউদার্ন টিপটা কী করেছিল, সাউদার্ন যে টিপটা ছিল সেটাকে কি ক্রস করেছিল, বুঝতে পারা গেল। এরপর যে হয়েছিল কিং ম্যানুয়াল আসে। কিং ম্যানুয়াল কি 1495 থেকে 1521 সাল পর্যন্ত রাজত্ব করে পর্তুগালে। তো কিং ম্যানুয়ালের সময় কী হয়, ভাস্কো ডা গামাকে নেভিগেটর হিসেবে নিয়োগ করা হয়, এবং ভাস্কো ডা গামা কী করে, সেই কেপ অফ গুড হোপ ক্রস করে কোথায় পৌঁছে যায়, পৌঁছে যায় মোজাম্বিকে। এবং মোজাম্বিকে গিয়ে সে কী দেখে, মোজাম্বিকে গিয়ে দেখে অলরেডি ইন্ডিয়ান যে কিছু শিপ, ইন্ডিয়ান যে জাহাজগুলো সেখানে কী হচ্ছে, অলরেডি সেখানে ব্যবসা বাণিজ্য ট্রেডিং করতে এসেছে মোজাম্বিকে। সেখানে গিয়ে তার সাথে পরিচয় হয় আব্দুল মাজিদের, ঠিক আছে। আমরা সকলে জানি আব্দুল মাজিদ সম্পর্কে পড়েছি। তাহলে আব্দুল মাজিদের সঙ্গে মোজাম্বিকে পরিচয় হয় কার, ভাস্কো ডা গামার। এবং ভাস্কো ডা গামা কী করে, আব্দুল মাজিদ কী করে, আব্দুল মাজিদকে ভাস্কো ডা গামাকে কী করে, ইন্ডিয়াতে নিয়ে যায়। ইন্ডিয়া কোথায়, কালিকটে নিয়ে যায়, কোজিকর বা কেরালাতে কী করে তাকে নিয়ে যায়। এইভাবে গিয়ে ভাস্কো ডা গামা কী করেছিল, ভারতবর্ষকে আবিষ্কার করেছিল, বুঝতে পারলাম। তাহলে স্টোরিটা আমরা বুঝতে পারলাম কীভাবে ভারতবর্ষ আবিষ্কার হয়েছিল, কেনই বা ভারতবর্ষ আবিষ্কার হয়েছিল। এটা আমরা সকলে জানি যে ভারতবর্ষ আবিষ্কার হয়েছিল, কিন্তু আমরা রিজনটা বুঝতে পারি না ভারতবর্ষ আবিষ্কার করার পিছনে রিজনটা কী ছিল। ওকে, এরপর আমরা দেখবো যেটা স্পেন, পর্তুগালকে তো আমরা দেখলাম, এরপর যেটা দেখবো স্পেন কীভাবে কন্ট্রিবিউট করেছিল। তাহলে স্পেনের আমরা জানি একটা মিসলেনিয়াসে কোশ্চেন এসেছিল এবছরে যে খ্রিস্টোফার কলম্বাস কোন দেশের ছিলেন, নেভিগেটর ছিলেন। তিনি কোথায় ছিলেন, ইটালিয়ান। ওখানে স্পেনও ছিল, ঠিক আছে অপশানে, কিন্তু তিনি কী ছিলেন, ইটালিয়ান ছিলেন। তিনি স্পেনের হয়ে কী করছেন, নেভিগেটর হিসেবে কাজ করছিলেন। তাহলে কী হলো, ক্রিস্টোফার কলম্বাস কী করে, ক্রিস্টোফার কলম্বাসকে এটা দায়িত্ব দেওয়া হয় যে ভারতবর্ষকে আবিষ্কার করার জন্য, ডিসকভার করার জন্য। তো ক্রিস্টোফার কলম্বাস বলে যদি পৃথিবী যদি গোল হয় তাহলে আমরা কী করবো, আমরা মানে আফ্রিকায় ক্রস না করে আমরা যদি পশ্চিম দিক দিয়ে যাই, তাহলে ঘুরে কি কোথায় আমরা, এই যে দেখো এখানে ছবিটা, এখানে আমরা যদি ঘুরে যাই তাহলে ঘুরে গিয়ে আমরা কী করবো, ভারতবর্ষে পৌঁছে যাবো। এইভাবে ঘুরে ভারতবর্ষে পৌঁছে যাবো। এইভাবে কি ক্রিস্টোফার কলম্বাস তার খোঁজ শুরু করেন। এবং ক্রিস্টোফার কলম্বাস যখন পশ্চিম দিক থেকে খোঁজ শুরু করলেন, তিনি দুর্ভাগ্যবশত বা ভাগ্যবশত যাই বলো, তিনি কোথায় পৌঁছান, তিনি পৌঁছান আমেরিকাতে। তার আগে পর্যন্ত আমেরিকার সম্পর্কে কোনো অজানা ছিল, তার আগে সম্পর্কে তারা মনে করতো আমেরিকা বলে কোনো দেশই নেই। তাহলে কি ভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত যাই বলো, ক্রিস্টোফার কলম্বাস কোথায় পৌঁছাচ্ছেন, আমেরিকায় পৌঁছে। এবং এইভাবে কি হয়, 1492 সালে কী হয়, আমেরিকার ডিসকভার হয়। তাহলে ক্রিস্টোফার কলম্বাস কী করেছিল, আমেরিকা ডিসকভার করেছিল। আমেরিকা ডিসকভার কেন করেছিল, কীভাবে করেছিল, এটাও বুঝতে পেরে গেলাম, বুঝতে পেরে গেল। কিন্তু এরপরে তারা ভাবে যে শুধুমাত্র আমরা যে আমেরিকা আবিষ্কার করলাম, তার মানে এটা নেই যে আর কোনো পৃথিবীতে আর কোনো জায়গা নেই বা কোনো ওয়ার্ল্ডে নেই বা কোনো এরিয়া নেই। এরপরেও হতে পারে। এর পরবর্তীকালে কী হয়, সাউদার্ন আমেরিকা কী হয়, আমাদের আবিষ্কার হয় পরবর্তীকালে, বুঝতে পারা গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভারতবর্ষে কী জন্য আবিষ্কার হয়েছিল, কেন আবিষ্কার হয়েছিল, আর এরপর আমেরিকা বা কেন আবিষ্কার হয়েছিল, বুঝতে পারা গেল। এরপর স্পেন আর হচ্ছে পর্তুগালের মধ্যে একটা কি বিবাদ শুরু হয়। বিবাদটা কিনে শুরু হয় যে কোনো জায়গায় ডিসকভার হচ্ছে, সেই ডিসকভারটা কার অধীনে যাবে, কে সেখানে ট্রেডিং করতে পারবে, সে কে ওখানে সাম্রাজ্য বিস্তার করতে পারবে। এখানে হয় একটা ট্রিটি অফ টর্ডিসিলাস, এটা একটা কি দুজনের মধ্যে সাইন হয়। এখানে বলা হয় যেটা নতুন আবিষ্কার হচ্ছে, যেটা এখানে একটা জায়গা আছে কেপ ভার্ডে বা হচ্ছে কেপ ক্যানারি আইল্যান্ড বলে, ঠিক আছে। ক্যানারি আইল্যান্ডের পশ্চিম দিক থেকে যে জায়গাগুলো হবে, সেই জায়গাগুলো কী হবে, তোমার স্পেনের অধীনে যাবে, সেটাকে নিউ ওয়ার্ল্ড বলা হবে। আর যেটা আগের ছিল ক্যানারি ওয়ার্ল্ডের মিডিলে যেটা আছে, ঠিক আছে, সেই জায়গাটাকে কী বলা হবে, সেই যে ওল্ড ওয়ার্ল্ড, সেখানে কাদের অধীনে থাকবে, সেটা পর্তুগালের অধীনে থাকবে। তাই ট্রিটি অফ টর্ডিসিলাসের মাধ্যমে 1494 সালে দুজনের মধ্যে এটা ডিভাইড হয়ে যায়। আশা করছি তোমরা ক্লিয়ার করে বুঝতে পারলে যে কীভাবে আমাদের ডিসকভার হলো ভারতবর্ষ, কীভাবে আমেরিকা ডিসকভার হলো। এর পরবর্তীকালে আরও ভালো করে ডিটেলসে ভাস্কো ডা গামা বা পর্তুগিজ, তারপর ডাচ, তারপর ইংরেজরা কীভাবে ভারতবর্ষে এসেছিলো, কেন এসেছিলো, কেনভাবে কলোনাইজ করেছিল, পুরো জিনিসটা স্টোরির মাধ্যমে আমরা বুঝবো, ঠিক আছে। তো যারা ভালো লেগেছে তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।